হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি 2.0। আমার নাম সর্বজিৎ। এনসিইআরটি জিওগ্রাফি ক্লাস 9 চ্যাপ্টার নাম্বার 3-তে আমরা নদী সম্পর্কে পড়ছিলাম, ভারতের নদ নদী সম্পর্কে। প্রথম পার্টে আমরা সিন্ধু নদী অব্দি কভার করে এসেছি। আজকের পার্টে আমরা আলোচনা করব গঙ্গা নদী সম্পর্কে, দ্য গঙ্গা রিভার সিস্টেম সম্পর্কে। তার আগে তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে তোমরা সমস্ত ক্লাস পেয়ে যাবে। আমি নিচে ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে ক্লাসগুলো পেয়ে যাবে। আমি ক্লাস 9 থেকে শুরু করে ক্লাস 12 অব্দি এনসিইআরটি জিওগ্রাফি চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়াবো এখানে এইভাবে পরপর, এবং তোমাদের জন্য এটা খুব হেল্পফুল হবে যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং ভাবছো কোথা থেকে জিওগ্রাফি পড়বে। এনসিইআরটির মতো ভালো সোর্স আর কিছু হতে পারে না। এখান থেকে তোমরা অধিকাংশ কোশ্চেন পেয়ে যাবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার এখানে তোমাদের হয়ে যাবে। তো সেইভাবে আমি এখানে পড়াবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া বেল আইকনটা টিপে দাও, তাহলে আমি যখনই এই ক্লাসগুলো তৈরি করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমরা আজকে পড়বো গঙ্গা নদী সম্পর্কে। রিভার সিস্টেম কাকে বলা হয় আমরা আগের দিন আলোচনা করেছি, যে একটা নদী তার সঙ্গে বিভিন্ন তার উপনদী শাখা নদী মিলে সম্পূর্ণ যে জিনিসটা তৈরি করে সেটাকে একটা বড় নদীর সিস্টেম বলা হয়। তোমরা একটু লক্ষ্য করলে দেখবে যে এই রিভার সিস্টেম যে শব্দটা সেটা শুধুমাত্র বড় নদীগুলোর জন্যই ব্যবহার করা হয়। সিন্ধু নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, এরকম ছোটখাটো নদীগুলোর জন্য এটা ব্যবহার করা হয় না, এবং এগুলো শুধুমাত্র বড় নদীর ক্ষেত্রেই দেখতে পাবে। চলো, এখানে যেটা বলা হচ্ছে, দা headwater of the Ganga called the Bhagirathi is fed by Gangotri glacier and joined by Alaknanda at Devprayag. Most important point, এখান থেকে অনেকবার কোশ্চেন এসছে। প্রথম কথা, এই যে গঙ্গা নদী বলে আমরা যে নদীটাকে জানি, সেই নদীটা প্রথমে গঙ্গা নদী হিসেবে উৎপত্তি হয়নি। এই নদীটা যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। আরো পার্টিকুলারলি বললে গোমুখ বলে একটা অঞ্চল রয়েছে, গোমুখ গুহা, সেখান থেকে গঙ্গা নদীর একটা শাখার উৎপত্তি হয়েছে যেটার নাম হচ্ছে ভাগীরথী। ভাগীরথী নদী এসে মিশছে অলকানন্দা নদীর সঙ্গে কোন জায়গাতে, দেবপ্রয়াগে এসে মিশছে, এবং এই দেবপ্রয়াগে মেশার পরে ফাইনালি এই দুটো নদী গঙ্গা নদী নামে পরিচিত হচ্ছে। দুটো নদী একত্রিত মিলে গঙ্গা নদী নামে পরিচিত হচ্ছে। এখানে আরো ডিটেলস রয়েছে, আমি বারে বারে যেটা বলছি যে ক্লাস 9-এ হবে তোমাদের ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে বলতে পারো। এর পরের ক্লাসে যখন যাব এগুলোতে আরো ডেপথে যাব আমরা। তো সেইভাবে এখান থেকে তোমরা বুঝতে বুঝতে চলো, সমস্ত জিনিস কভার হবে। আমি 12 অব্দি যখন এটা পুরো কভার করে দেবো। তো অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হচ্ছে দেবপ্রয়াগে, এবং ফাইনালি এটা গঙ্গা নদী নাম ধারণ করছে। আর এই জায়গাগুলো কোথায় পড়ছে? উত্তরাখণ্ডে পড়ছে। গঙ্গোত্রী যে হিমবাহ সেটা উত্তরাখণ্ডে পড়ছে, অলকানন্দার সঙ্গে দেবপ্রয়াগে মিশছে সেটাও এতে পড়ছে উত্তরাখণ্ডে। অ্যাট হরিদ্বার দ্য গঙ্গা এমার্জ ফ্রম দ্য মাউন্টেন্স টু প্লেন। গঙ্গা নদী প্রথম সমভূমিতে এসে পড়ছে কোন জায়গাতে? হরিদ্বারের কাছে এসে, এবং হরিদ্বারও উত্তরাখণ্ডে অবস্থিত। এখানে গঙ্গা নদীর ম্যাপ তো তোমরা গঙ্গা নদীকে দেখতে পাবে ম্যাপে। এইটা হচ্ছে গঙ্গা নদীর যে শাখাটা দেখানো হচ্ছে, মেন শাখা, এটা হচ্ছে ভাগীরথী। এইটুকু অংশের নাম ভাগীরথী। এখান থেকে আসছে অলকানন্দা নদী, এই দুটো মিশছে দেবপ্রয়াগে। এখানে থেকে ফাইনালি এই নদীটা গঙ্গা নাম নিয়ে আসছে। এবার গঙ্গা নদীর সঙ্গে অনেক নদী মিশছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট নদী হচ্ছে যমুনা নদী, যেটা এইখানে এসে মিশছে প্রয়াগ। ঠিক আছে, এখানে এসে মিশছে, দিয়ে ফাইনালি গঙ্গা নদী নাম, এটা পুরোটা গঙ্গা নদী দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে আসছে। পশ্চিমবঙ্গের এখান দিয়ে পশ্চিমবঙ্গে কিছুটা গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, দিয়ে ফাইনালি সেটা বাংলাদেশে পদ্মা নামে চলে গেছে, এবং আরেকটা অংশ আবার এগেন ভাগীরথী হুগলি নাম নিয়ে আমাদের বঙ্গোপসাগরে পড়েছে। তো এখানেও একবার ভাগীরথী নাম হচ্ছে, উপরেও একটা ভাগীরথী নাম রয়েছে। এগুলো আশা করছি তোমরা জানো, তাও এখানে বলা হয়েছে বললাম। এখানে দেখাচ্ছে, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কনফ্লুয়েন্স অফ ভাগীরথী অ্যান্ড অলকানন্দা এট দেবপ্রয়াগ। এই অঞ্চলটার নাম দেবপ্রয়াগ। একদিক থেকে আসছে হচ্ছে অলকানন্দা, একদিক থেকে আসছে ভাগীরথী, দুটো মিশে ফাইনালি নদীটা তৈরি করছে গঙ্গা নদী। দ্য গঙ্গা ইজ জয়েন্ড বাই মেনি ট্রিবিউটারিজ ফ্রম হিমালয়া, এ ফিউ অফ দেম বিং মেজর রিভার্স সাচ অ্যাজ দ্য যমুনা, দ্য ঘগ্গর, দ্য গন্ডক, দ্য কোশি। এগুলো গঙ্গা নদীর বিভিন্ন উপনদীর নাম বলা হচ্ছে। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট নাম বলা হচ্ছে, অনেক উপনদী রয়েছে গঙ্গার, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যমুনা। যমুনা সব থেকে বড় উপনদী। এছাড়া ঘগ্গরা বা ঘরঘর, গন্ডক,
কোশি, এই সমস্ত নদীগুলো। দ্য রিভার যমুনা রাইজ ফ্রম দ্য যমুনেত্রী গ্লেসিয়ার থেকে, যমুনা নদীর উৎপত্তি হচ্ছে যমুনেত্রী গ্লেসিয়ার থেকে, এবং যমুনেত্রী গ্লেসিয়ারও এটা যমুনেত্রী যে হিমবাহ এটাও অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে ইন দ্য হিমালয়। ইট ফ্লোজ প্যারালাল টু দ্য গঙ্গা অ্যান্ড অ্যাজ এ রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি মিটস দ্য গঙ্গা অ্যাট এলাহাবাদ। এরকম কোশ্চেন করা হয় যে যমুনা নদী গঙ্গা নদীর কোন দিকের উপনদী, সেটা তোমরা বুঝতে পারছো। গঙ্গা নদী এইরকম ভাবে প্রবাহিত হচ্ছে এই দিকে, তাহলে এটা ডান তীরের উপনদী, ডান দিক থেকে এসে গঙ্গা নদীর সঙ্গে মিশছে যমুনা নদী, এটা আমরা বুঝতে পারছি। আর এখানে বলা হচ্ছে যে দ্য হিমালয়, আচ্ছা, যমুনেত্রী গ্লেসিয়ার থেকে উৎপত্তি হয়েছে, কোন জায়গায় মিশছে, এলাহাবাদের কাছে এসে, ঠিক আছে। এলাহাবাদ, যেটাকে এখন প্রয়াগরাজ বলা হয়, এখন নাম চেঞ্জ হয়ে গেছে, এলাহাবাদের প্রয়াগরাজ বলা হয়, তো সেই জায়গায় মিশছে। দ্য ঘগ্গর, দ্য গন্ডক অ্যান্ড দ্য কোসি রাইজ ইন নেপাল হিমালয়। এই তিনটেই যে নদী, ঘড়ঘড়া নদী, গন্ডক নদী এবং কোশি নদী, এই তিনটেই নেপাল হিমালয় থেকে উৎপত্তি হচ্ছে, নেপাল থেকে উৎপত্তি হয়ে আসছে, দিয়ে গঙ্গা নদীর সঙ্গে মিশছে। এবার নেপাল থেকে আসছে মানে কোন দিকের উপনদী হবে, বাম তীরের উপনদী হবে। They are the rivers which flood parts of the northern plains every year, causing widespread damage to life and property. এই যে তিনখানা নদী দেখতে পাচ্ছ নাম দেওয়া হয়েছে, সেই তিনটে নদী প্রচন্ড বেশি বন্যা তৈরি করে এবং প্রচুর ক্ষতি করে। তার মধ্যে কোশি নদীকে তো বিহারের দুঃখ বলা হতো, কারণ প্রচুর এখানে বন্যা হতো, এবং কোশি নদীর একটা টেন্ডেন্সি রয়েছে যে সেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দিয়ে প্রবাহিত হয়। মানে ধরো আজকে এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, কিছুদিন পরে 2-3 বছর পর দেখা যাবে তার কোর্স চেঞ্জ হয়ে গেছে, তার যে গতিপথ সেটা সরে চলে এসছে এদিকে, আবার কোনো সময় এটা সরে এদিকে চলে আসে, এইরকম ভাবে প্রবাহিত হয়। এটাকে বলা হয় যে রিভার কোর্সিং, অর্থাৎ নদীটা বিভিন্ন দিকে সরতে সরতে তার গতিপথ বিভিন্ন সময় চেঞ্জ করে। কোশি নদী এরকম করে এবং এটাকে বিহারের দুঃখ বলা হয় এই কারণে। দে আর দ্য রিভার্স, একটা দেখলাম। আবার এই যে বন্যা তৈরি করছে, এরও একটা লাভ রয়েছে। এই বন্যার ফলে নতুন পলি মাটি জমা হয়, এবং নতুন পলি মাটি যখন জমা হবে তখন কৃষির উন্নতি হবে, কারণ যে নতুন পলি জমা হয় সেটা খুবই উর্বর হয়। The main tributaries which came from the peninsular uplands are the চম্বল, the বেতোয়া and সোন। এই তিনটে নদী, এই তিনটেও গঙ্গার উপনদী, চম্বল, বেতোয়া এবং সোন। এগুলো কোথা থেকে আসছে, এগুলো আসছে পেনিনসুলার আপল্যান্ড থেকে, মানে ভূমি থেকে। তোমরা এখানে দেখতে পাবে নদীগুলোকে দেখানো হয়েছে, বেতোয়া নদী, চম্বল নদী এবং আরেকটা কি হয়েছে, সোন নদী। এই তিনটে নদী, যদিও চম্বল এবং বেতোয়া কার সঙ্গে মিশছে, যমুনা নদীর সঙ্গে গিয়ে মিশছে, ডাইরেক্ট গঙ্গার সঙ্গে মিশছে না, ঠিক আছে। তাও যমুনা আলটিমেটলি গিয়ে গঙ্গাতেই মিশবে, তো গঙ্গার উপনদী এক কথাতে, আর এক কথাতে এটাকে বলা যেতেই পারে। তো চম্বল, বেতোয়া, এই সমস্ত নদীগুলো, সোন, এইগুলো সবই কোথা থেকে হচ্ছে, মধ্য ভারতের উঁচু ভূমি থেকে উৎপত্তি হচ্ছে। তাহলে এগুলো সবই গঙ্গা নদীর ডান তীরের উপনদী। এবং খুব একটা কমন কোশ্চেন করা হয়, উত্তর বাহিনী নদী কোনটা, 4টে নদী অপশন দেবে, দিয়ে বলা হবে এর মধ্যে উত্তর বাহিনী নদী কোথায়, কোনটা। তো এইগুলো সবগুলোই উত্তর বাহিনী নদী, দেখতে পাচ্ছ এগুলো সব এখানে উৎপত্তি হয়ে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। তো এগুলো সবই উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, উত্তর বাহিনী নদী এর মধ্যে কোনো একটা অপশানে থাকবে। আর এগুলো হচ্ছে পেনিনসুলার আপল্যান্ড থেকে তৈরি হচ্ছে। দিস রেইজ ফ্রম সেমি এরিড এরিয়াস হ্যাভ শর্টার কোর্স অ্যান্ড ডু নট ক্যারি মাচ ওয়াটার ইন দেম। দেখো অন্যদিকে যেখানে আমরা দেখলাম যেগুলো ডান আমাদের গঙ্গার বাঁ তীরের উপনদী, সেইগুলো কোত্থেকে আসছে, হিমালয় থেকে উৎপত্তি হচ্ছে, তার ফলে ওখানে সারা বছর ধরে জল থাকবে, বরফ গলা জল। অন্যদিকে এই সমস্ত নদীগুলো যেগুলো মধ্য ভারতের উঁচু ভূমি থেকে আসছে, সেখানে বরফ নেই, এগুলো বৃষ্টির জলে পুষ্ট নদী, তার ফলে এই সমস্ত নদীগুলোতে সারা বছর জল থাকে না, একটা নির্দিষ্ট সময় জল থাকে, এবং এরা খুব বড় লম্বা নদীও নয়। ফাইন্ড আউট হোয়ার দ্য হাউ দে আলটিমেটলি জয়েন দ্য গঙ্গা। তোমরা ম্যাপ দেখলে এটা বুঝে যাবে। এখানে একটা পয়েন্ট দেওয়া হয়েছে, ফুটনোট, দ্য নমামি গঙ্গা প্রোগ্রাম is an integrated conservation mission approved by a flagship program by the union government in June 2014। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এইরকম টাইপের তোমরা যেহেতু WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে তোমরা অংশগ্রহণ করবে, তোমাদের এরকম গভর্নমেন্ট প্রজেক্ট সম্পর্কে কোশ্চেন জানতে চাওয়া হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে। এবং এই প্রজেক্টটা খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট, নমামি গঙ্গা প্রজেক্ট। নমামি গঙ্গা প্রজেক্টটার মেন উদ্দেশ্য হচ্ছে গঙ্গা নদীর ওপরে পুরো গঙ্গা নদীকে পরিষ্কার রাখা ইত্যাদি। এটা 2014 সালে হয়, শুরু হয়। দ্য টুইন অবজেক্টিভ অফ এফেক্টিভ
অ্যাবেটমেন্ট অফ পলিউশন, কনজারভেশন অ্যান্ড রিজুভিনেশন অফ দ্য ন্যাশনাল রিভার। আমাদের জাতীয় নদী হচ্ছে গঙ্গা। তো গঙ্গা নদীতে যেমন গঙ্গা নদী না থাকলে ভারতবর্ষর বলে কিছু থাকবে না, কারণ আমরা গঙ্গা নদী থেকে প্রচুর হেল্প পেয়ে থাকি। কিন্তু আরেকদিকে আমরা কি করি, গঙ্গা নদীকে প্রচন্ড বেশি পলিউট করি। অনেকে আছে যারা পুণ্য অর্জনের জন্য পলিউট করে, অনেকে রয়েছে না ভেবেই এমনি নোংরা ফেলে দিয়ে পলিউট করেন, বিভিন্নভাবে গঙ্গা নদী দূষিত হচ্ছে। এই জিনিসটা আমাদের নিজেদেরও উচিত একটু বোঝা, কারণ আগামী দিনে যদি গঙ্গা নদী পুরোপুরি পলিউটেড হয়ে যায়, যেমন আজকে দামোদর নদী বা সুবর্ণরেখা নদী, এগুলো প্রচন্ড বেশি পলিউটেড হয়ে গেছে, তাতে কোনো জীবজন্তুই বেশি থাকে না, সেরম যদি হয়ে যায় গঙ্গা নদী, তাহলে ভারতের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো সেই সমস্ত ভেবেই গঙ্গা নদীকে দূষণের হাত থেকে বাঁচানো এবং এখানকার যে সমস্ত রয়েছে জীবজন্তু রয়েছে তাদেরকে বাঁচানো, মানুষকে অ্যাওয়্যার করা, জানানো ইত্যাদি সম্পর্কের জন্য এই প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে। তো আমাদেরও উচিত এটা সম্পর্কে একটু জানা। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো এইটা সম্পর্কে, নমামি গঙ্গা সম্পর্কে। যাই হোক, এখানে কি বলা হচ্ছে, enlarged with the waters from its right and left bank tributaries, the Ganga flows eastward till ফারাক্কা ইন ওয়েস্ট বেঙ্গল। এটা কিভাবে প্রবাহিত হচ্ছে, বলা হচ্ছে যে গঙ্গা নদী উৎপত্তির থেকে ধীরে ধীরে এটা পূর্ব দিকে প্রবাহিত, একদম আমরা জানি এটা যখন উৎপত্তি দিয়ে ধীরে ধীরে এটা পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। কত অব্দি, বেশি দূর মানে এই অব্দি, পশ্চিমবঙ্গ অব্দি। পশ্চিমবঙ্গের যখনই ফারাক্কাতে এসে পৌঁছে যাচ্ছে, ফারাক্কা থেকে এটা এবার দক্ষিণ দিকে প্রবাহিত হতে শুরু করবে। এটা এখানে সেটাই বলা হবে, দেখো এখানে সেটাই বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল, দিস ইজ দ্য নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ গঙ্গা ডেল্টা। এবং এখান থেকে আরেকটা জিনিস শুরু হচ্ছে, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এখান থেকে শুরু হচ্ছে গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চল, নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ গঙ্গা ডেল্টা। এই যে অঞ্চলটা ফারাক্কা, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি গঙ্গা নদীর বদ্বীপ। দ্য রিভার বাইফার্কেটস হিয়ার, দ্য ভাগীরথী হুগলি এ ডিস্ট্রিবিউটারি ফ্লোস সাউথওয়ার্ড থ্রু দ্য ডেল্টাইক প্লেন অফ দ্য বে অফ বেঙ্গল। এই জায়গাতে আরো একটা কাজ হচ্ছে, গঙ্গা নদী দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ভাগীরথী হুগলি নামে একটা নদী, ডিস্ট্রিবিউটরি এই শব্দটার বাংলা হচ্ছে শাখা নদী। ওকে, একটা শাখা কোথায় যাচ্ছে, একটা শাখা ভাগীরথী হুগলি নাম নিয়ে দক্ষিণে প্রবাহিত হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, আর একটা শাখা দ্য মেন স্ট্রিম ফ্লোস সাউথওয়ার্ড টু দ্য বাংলাদেশ, এবং মূল যে শাখাটা সেটা পদ্মা নাম নিয়ে চলে যাবে বাংলাদেশে, এবং ফাইনালি সেটা ব্রহ্মপুত্র নদীর সঙ্গে গিয়ে মিশে যাবে। ব্রহ্মপুত্র সঙ্গে মেশার পর প্রথমে দেখো কি হচ্ছে, গঙ্গা নদী এরা প্রবাহিত হলো, মুর্শিদাবাদের কাছে এটা ভাগ হয়ে যাচ্ছে, একটা তো ভাগীরথী হুগলি নাম নিয়ে চলে গেল, আর একটা নদী পদ্মা নাম নিয়ে বাংলাদেশে গেল। পদ্মা নদী গিয়ে এপাশ থেকে আসছে ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্রের সঙ্গে মেশার পর সেটা মেঘনা নাম নেবে, ঠিক আছে, মেঘনা নাম নেবে, দিয়ে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়ছে। আর ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করার পর যমুনা নাম নিয়ে প্রবাহিত হয়। এই জায়গাটা বোঝার রয়েছে, কোনটাকে পদ্মা বলা হয়, কোনটাকে যমুনা বলা হয়, কোনটাকে মেঘনা বলা হয়। দুটোর মিলিত যে প্রবাহটা সেটা মেঘনা নামে পরিচিত, এবং যেটা ব্রহ্মপুত্র নদী যেটা আমরা বলি সেটা বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত, আর পদ্মা হচ্ছে আর একটা শাখা গঙ্গার। এইভাবে যাচ্ছে, এখানে বলেই দেওয়া হয়েছে, আমি এতক্ষণ ধরে বললাম এটা বলেই দেওয়া হয়েছে যে ফার্দার ডাউনস্ট্রিম ইট ইজ নোন অ্যাজ মেঘনা, এখানে বলাই হয়েছে, দেখো ফ্লো সাউথওয়ার্ড ইনটু বাংলাদেশ অ্যান্ড জয়েন্স বাই ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রের সঙ্গে জয়েন হচ্ছে, ফার্দার ডাউনস্ট্রিম ইট ইজ নোন অ্যাজ দ্য মেঘনা, একদম ব্রহ্মপুত্রের সঙ্গে জয়েন হওয়ার পর এই নদীটার নাম হয়ে যাচ্ছে মেঘনা। দিস মাইটি রিভার with water from the Ganga and the Brahmaputra flows into the Bay of Bengal, finally Bay of Bengal বঙ্গোপসাগরে পড়ছে। The delta formed by this river is known as সুন্দরবন ডেল্টা। এই যে নদীগুলো শুধু গঙ্গা নদী নয়, গঙ্গা নদী এবং তার সঙ্গে ব্রহ্মপুত্র নদী, এরা দুজন মিলে যে বদ্বীপটা তৈরি করেছে সেটাই সুন্দরবন বদ্বীপ নামে পরিচিত। দ্য সুন্দরবন derived its name from the সুন্দরী ট্রি, সুন্দরী গাছ থেকে এই নামটা কোত্থেকে এসছে, সুন্দরবন সুন্দরী গাছ থেকে, এবং হুইচ গ্রোস ইন মার্শল্যান্ড মানে হচ্ছে ভিজে, যেটাকে বলা হয় জলাভূমি, জলাভূমি বাংলাতে বলা হয়। তো জলাভূমিতে এই গাছটা জন্মায়, সুন্দরী গাছ, তোমরা সকলেই জানো সুন্দরী গাছ সম্পর্কে, সেখান থেকে সুন্দরবন নামটা হয়েছে। ইট ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং ডেল্টা, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট।
শুধু ভারতের নয়, এটা পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ। ডেল্টা কাকে বলা হয়? ডেল্টা আমরা এগুলো সম্পর্কে পরে আলোচনা করব, ডেল্টা এই সমস্ত যে ভূবিভাগগুলো। তাও এখানে একটু জেনে নিই, ডেল্টা হচ্ছে যখন কোনো একটা দ্বীপ তার একটা দিক সমুদ্রের দিকে থাকবে, ঠিক আছে, সমুদ্রের দিকে থাকবে, সেটাকে বলা হবে ডেল্টা। এদিকটা সমুদ্রের দিকে থাকবে, এদিকে নদী থাকবে, তো এটাকে ডেল্টা বলা হবে। তো এখানেও তাই হচ্ছে, এদিকে রয়েছে বঙ্গোপসাগর, এদিকে রয়েছে গঙ্গার একটা শাখা ভাগীরথী হুগলি, এদিকে রয়েছে পদ্মা এবং ব্রহ্মপুত্রের মিলিত যমুনা নদী। তো তার মাঝখানে যে বদ্বীপটা, সেটা একটা সেটা বদ্বীপ হচ্ছে, এবং এটা অনেকটা বাংলার বয়ের আকারে হয়, এবং রোমান শব্দ ডেল্টার রোমান একটা অ্যালফাবেট ডেল্টার মতো দেখতে হয় বলে এটাকে ডেল্টা বা বদ্বীপ বলা হয়। এটা সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং ডেল্টা, সব থেকে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই ডেল্টাটা, এই বদ্বীপটা, এবং এটা সব থেকে বড় বদ্বীপ। নেক্সট বলা হচ্ছে দ্য লেন্থ অফ গঙ্গা ইজ 2500 কিলোমিটার। এটা 2500 না, অ্যাকচুয়ালি আরেকটু বেশি হবে, 2525 কিলোমিটার হবে। অ্যাকচুয়ালি কি হয়, গঙ্গা নদী, প্রত্যেকটা নদী একটু একটু করে বৃদ্ধি পায়। কি করে বৃদ্ধি পায় লেন্থে? দেখো, একটা নদী যখন মধ্য প্রবাহে চলে আসে, আমি আমার মেন চ্যানেলে আমি এটা সম্পর্কে একটা আলোচনা করেছি, নদীর গতিপথ সম্পর্কে রিসেন্টলি। তোমরা মেন চ্যানেলটা ফলো না করলে একটু করে নিও, এখানে লিংক দেওয়া রয়েছে হোম সেকশনে। তো কি হয়, যখন নদী একটা প্রবাহিত হয় মধ্য প্রবাহে, এঁকে বেঁকে প্রবাহিত হয়, এবং সে প্রচন্ডভাবে তার দিক পরিবর্তন করে, এই যে বাঁকগুলো, সেগুলো অনেক সময় পরিবর্তন হয়ে যায়। আজকে এরকম দেখছো, কালকে দেখবে এই বাঁকটা এরকম হয়ে গেছে। কালকে বলতে এক দুদিনের কাজ নয়, এটা বছর 2 4 5 এরকম অনেক বছর ধরে আস্তে আস্তে হয়। তো যখন এইরকম প্রবাহিত হচ্ছে, তখন যতটা তার লেন্থ থাকবে, স্বাভাবিকভাবে এই জায়গাতে আর যখন বেন্ড হবে সেটা আরো বেশি লেন্থ হয়ে যাবে। তো এই কারণে লেন্থ চেঞ্জ হয়। অ্যাকচুয়ালি এখন গঙ্গার যে লেন্থ, সেটা 2525, নতুন কোন ডেটাতে দেখবে 2525 দেওয়া রয়েছে। এখানে একটা ফিগারে বলা হচ্ছে, গঙ্গা নদী সম্পর্কে দেখতে বলা হয়েছে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলা হচ্ছে, আম্বালা ইজ লোকেটেড এট দ্য ওয়াটার ডিভাইড বিটুইন দ্য ইন্দাস এন্ড গঙ্গা রিভার সিস্টেম। ওয়াটার ডিভাইড সম্পর্কে আমি সম্ভবত এখানেই আলোচনা করেছিলাম। ওয়াটার ডিভাইড কাকে বলা হয়? ওয়াটার ডিভাইড হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা উঁচু ভূমি, যেটা দুটো নদীকে মিশতে দেবে না, দুটো নদীকে ভাগ করে রাখবে। যেমন ধরো সিন্ধু নদী এবং গঙ্গা নদী, এই মাঝখানে নিশ্চয়ই উঁচু কিছু রয়েছে, এর মাঝখানে উঁচু কিছু নিশ্চয়ই রয়েছে, নয়তো এইদিকে জল এদিকে চলে আসতেই পারতো। কোনোদিনই এদিক থেকে কোনো নদী এদিকে আসছে না কেন? এখানে উঁচু কিছু রয়েছে। তো এই যে ভাগটা মাঝখানে তৈরি হয়, এটাকে ওয়াটার ডিভাইড বলা হয়, ঠিক আছে? এটাকে ওয়াটার ডিভাইড, বাংলাতে জল বিভাজিকা বলা হয়, জল বিভাজিকা বলা হয়। দুটো নদী প্রবাহিত হচ্ছে, তার মাঝখানে একটা উঁচু ভূমি, যেটা এই দুটো নদীকে বা তার উপনদী বা তার শাখা নদীকে মিশতে দিচ্ছে না। এদিকের জলটা এদিকে যাচ্ছে না, এদিকের জলটা কোনোভাবেই এদিকে আসছে না। এটাকে আমরা জল বিভাজিকা বা বলি, ওয়াটার সেট বলি, সরি ওয়াটার ডিভাইড বলি। তো এটা বলা হচ্ছে আম্বালা যে জায়গাটা, আম্বালা, এটা এই দুটো নদীর জল বিভাজিকা হিসেবে কাজ করছে, গঙ্গা নদী এবং সিন্ধু নদীর। ওকে, দ্য প্লেন ফ্রম আম্বালা টু দ্য সুন্দরবন স্ট্রেচ ওভার নিয়ারলি 1800 কিলোমিটার, বাট দ্য ফল ইন দিস স্লোপ ইজ হার্ডলি 300 মিটার। এটা এত ইম্পর্টেন্ট কিছু নয়। ইন আদার ওয়ার্ড, দেয়ার ইজ ফল অফ জাস্ট 1 মিটার অফ এভরি 6 মিটার, 6 কিলোমিটার। কতটা করে হয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কমেছে, এটা দেখানো হচ্ছে, ইম্পর্টেন্ট নয়। নেক্সট আমরা আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করব ব্রহ্মপুত্র রিভার সিস্টেম সম্পর্কে। দ্য ব্রহ্মপুত্র রিভার্স ইন তিবেত ইস্ট অফ মানস সরোবর লেক ভেরি ক্লোজ টু দ্য সোর্স অফ দ্য ইন্দাস অ্যান্ড দ্য সুতলেজ। এটা খুব কোশ্চেন করা হয়, কোন দুটো নদী প্রায় একই জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে? এটা ব্রহ্মপুত্র নদী এবং সিন্ধু নদী হবে, কারণ ব্রহ্মপুত্র নদী তিব্বতের পূর্ব দিকে মানস সরোবর বলে একটা লেক রয়েছে, তার খুব কাছ থেকে উৎপত্তি লাভ করছে, এবং সেইখান থেকেই প্রায় সেম জায়গা থেকে আরো দুটো নদী উৎপত্তি হচ্ছে, ইন্দাস সিন্ধু নদী এবং সুতলেজ নদী, সিন্ধু নদীর একটা উপনদী। এবং দুটো আলাদা জায়গা, কিন্তু মানস সরোবরের কাছে। ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হচ্ছে যে হিমবাহ থেকে, সেটার নাম চেম ইয়াংদুং। অন্যদিকে ইন্দাস নদী, সিন্ধু নদী যেখান থেকে উৎপত্তি হচ্ছে, সেটাকে, সেই হিমবাহটার নাম হচ্ছে সিংকাবাব। ইট ইজ স্লাইটলি লঙ্গার দেন দ্য ইন্দাস। যদি আমরা লেন্থের দিকে দেখি, ব্রহ্মপুত্র নদী লম্বা,
সিন্ধু নদীর থেকে লম্বা, অ্যান্ড মোস্ট অফ দ্য কোর্স লাইস আউটসাইড ইন্ডিয়া। ভারতে বেশি নেই, একটুখানি অংশ রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, অল্প অংশ রয়েছে, বেশি অংশ নেই। ইট ফ্লো ইস্টওয়ার্ড প্যারালাল টু দ্য হিমালয়া। প্রথমে যদি আমরা দেখি আমাদের ব্রহ্মপুত্র নদী হিমালয়ের প্যারালাল হচ্ছে, দেখো এখানে দেখানো হচ্ছে, এখানে দেখো এইটা হচ্ছে ইন্দাস নদীর উৎপত্তি, ওকে, ইন্দাস নদীর উৎপত্তি এটা, আর এখান থেকে ব্রহ্মপুত্র নদী, এখানে মাঝখানে কোথাও মানস সরোবর, এরকম জায়গায় খুব ফেমাস একটা জায়গা মানস সরোবর রয়েছে। তো ব্রহ্মপুত্র নদী কিরকম প্রবাহিত হচ্ছে, প্যারালাল টু দা হিমালয়, এখানে রয়েছে হিমালয় পর্বত, আর হিমালয় পর্বতের প্যারালাল মানে এরকম প্রবাহিত হচ্ছে, এটা এখানে বলা হচ্ছে সেটাই, ওকে। On reaching to the নামচা বারোয়া, নামচা বারোয়া পর্বত শৃঙ্গ, যেটা ৭,৭৫৭ মিটার হাইট, এটা হচ্ছে হিমালয়ের পূর্বতম পর্বত শৃঙ্গ, ঠিক আছে। যে হিমালয় তার পূর্বতম পর্বত শৃঙ্গ হচ্ছে নামচা বারোয়া। এটা কোথায় অবস্থিত, অরুণাচল প্রদেশে অবস্থিত। এইখানে এসে এই যে নদীটা আমরা দেখছি আমাদের ব্রহ্মপুত্র নদী, সেটা ইউ টার্ন নিচ্ছে, ইউ টার্ন নিয়ে কি করছে, এন্টার্স ইন্ডিয়া ইন অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশে এইভাবে প্রবেশ করছে, অরুণাচল প্রদেশে প্রবেশ করছে ইউ টার্ন নিয়ে, এবং এখানে একটা জর্জ তৈরি করছে, জর্জ বা গিরিখাত বলা হয় বাংলাতে। জর্জ মানে কি, জর্জ মানে হচ্ছে যখন জর্জ, এগুলো সম্পর্কে আমি মেন চ্যানেলে আলোচনা করেছি, তাও এখানে ছোট্ট করে আলোচনা করে নিই। জর্জ হচ্ছে একটা ভি আকৃতির নদী উপত্যকা, যেটা খুব সংকীর্ণ, খুব গভীর হবে, যেখানে উচ্চ প্রবাহে নদী নিচের দিকে ক্ষয় ব্যাপকভাবে করে, তার ফলে এইটা খুব সংকীর্ণ। আমি যদি উপর থেকে দেখি তাহলে দেখবো যে এটা বহু নিচে নদীটা প্রবাহিত হচ্ছে, আর যে শেপটা সেটা ভি এর মতো হয়, তো সেইটাকে জর্জ বলা হয় অ্যাকচুয়ালি। তো এটা সম্পর্কে আলাদা করে ডিটেলসে আলোচনা করতে হবে, এখানেও এনসিইআরটি তেও করা হবে, পরের ক্লাসেই করা হবে, তখন তো আমি বলবোই। তাছাড়াও তোমরা এখনই দেখতে পারো, আমি এক্সট্রা যে ক্লাসগুলো মেইন চ্যানেলে করছি জিওগ্রাফির ওপরে, এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আমি সেগুলোতে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য পার্টিকুলার কিছু জিনিস একটু ডিটেলসে আলোচনা করছি, তোমাদেরই হেল্প হবে। যাই হোক, দেখো সেগুলো। ইট ইজ কল্ড দিহাং অ্যান্ড ইট জয়েন্ট বাই দ্য দিবাং। যখন অরুণাচলে প্রবেশ করছে, দেখো ধরো এটা হচ্ছে অরুণাচলে, এখান থেকে প্রবেশ করছে, তার আগে অব্দি ব্রহ্মপুত্র নদীর নাম হচ্ছে সাংপো, ঠিক আছে। তিব্বত মানে যেটা আজকে চীন দখল করে রেখেছে, তিব্বত আগে দেশ ছিল, তো সাংপো নাম হচ্ছে তিব্বতে প্রবাহিত হচ্ছে। অরুণাচল প্রদেশে দিয়ে যখনই ভারতে প্রবেশ করছে, তখন এটার নাম হয়ে যাচ্ছে দিহাং, দিহাং, ওকে। দিহাং নদীর সঙ্গে গিয়ে কি হচ্ছে, দিবাং বলে একটা নদী মিশছে, দিবাং বলে একটা নদী মিশছে, লোহিত বলে একটা নদী মিশছে, এরকম বিভিন্ন উপনদী, ধানসিঁড়ি রয়েছে প্রচুর, তারপরে কপিলি বলে একটা নদী রয়েছে, এগুলো সবই ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি অর্থাৎ উপনদী। তো এই সমস্ত নদীগুলো ব্রহ্মপুত্রের সঙ্গে মিশছে ফ্রম, এবং যখন আসামে প্রবেশ করছে এই নদীটা, আসামে প্রবেশ করার পর ফাইনালি এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। আবার যখন বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছে, এই নদীটারই নাম হয়ে যাচ্ছে যমুনা। আবার যখনই এই যমুনা নদী আরো একটু প্রবাহিত হয়ে পদ্মা নদীর সঙ্গে মিশছে, দুটো নদীর মিলিত নাম হয়ে যাচ্ছে মেঘনা। তো একটা নদীর কতগুলো নাম হচ্ছে দেখতে পাচ্ছ, সাংপো, তারপর দিহাং, তারপর ব্রহ্মপুত্র, তারপর যমুনা, তারপর মেঘনা, এরকম বিভিন্ন নাম নিয়ে এটা প্রবাহিত হচ্ছে। তো ব্রহ্মপুত্র ইজ নোন অ্যাজ সাংপো, এখানে বলাই হচ্ছে, দেখো তিব্বতে এটা সাংপো নামে পরিচিত, সাংপো ইন তিব্বত অ্যান্ড যমুনা ইন বাংলাদেশ বলেই দেওয়া হয়েছে। আমি যদি ডিসকাস করলাম, তোমরা বুঝতে পারছো আশা করছি। তো এরকম বিভিন্ন নামে পরিচিত। In Tibet, the river carries a smaller volume of water and less silt as it is cold and dry area. এগুলো একটু ব্যাপারটা একটু ভূপ্রকৃতি বোঝার কথা বলা হচ্ছে এখানে, একদম জাস্ট ছুঁয়ে দেওয়া হয়েছে। কেন সেটা বলা হচ্ছে, যে তিব্বতে যখন নদীটা প্রবাহিত হচ্ছে, এতে জল বেশি থাকছে না, অল্প জল নিয়ে আসছে, এবং এতে সিল্ট শব্দটার অর্থ হচ্ছে বড় বড় পাথর, যেগুলো নদী উচ্চ প্রবাহে নিয়ে আসে, বড় বড় পাথর, সেরকম সিল্টের পরিমাণও কম থাকে। কারণ কি, আমরা যদি তিব্বত এলাকাটা দেখি, তিব্বত কিরকম, খুব ঠান্ডা, ড্রাই, শুষ্ক এলাকা,
তো সেই কারণে এখানে এরকম ইন ইন্ডিয়া পাসেস থ্রু এ রিজিয়ন অফ হাই রেনফল। এবার যখন ভারতে প্রবেশ করছে এই নদীটা ব্যাপকভাবে বৃষ্টিপাত পাচ্ছে, কারণ ভারতের এই অংশটা তোমরা জানো চেরাপুঞ্জি, মৌসিনরাম এগুলো সবই ভারতের উত্তর পূর্ব যে রাজ্য, এই সমস্ত জায়গাতে প্রচুর বৃষ্টিপাত হয়। তো সেই প্রচুর বৃষ্টিপাত এখানে নদীটা পাচ্ছে। হেয়ার দ্য রিভার ক্যারিজ এ লার্জ ভলিউম অফ ওয়াটার অ্যান্ড কনসিডারেবল অ্যামাউন্ট অফ সিল্ট। যখনই বেশি জল, প্রচুর জল পাচ্ছে নদী, বেশি পরিমাণ ক্ষয় কাজ করছে, যত বেশি পরিমাণ ক্ষয় কাজ করছে তত বেশি পরিমাণ সিল্টের পরিমাণও বেড়ে যাচ্ছে, বড় বড় পাথরের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এর ফলে দেখা যাচ্ছে যে ব্রহ্মপুত্র নদী বিশাল বড় একটা চ্যানেল তৈরি করছে। ঠিক আছে, চ্যানেল মানে নদী খাত যাকে বলি, সেই খাতটা অনেক বড়। ব্রহ্মপুত্র নদীর নদী খাত বিশাল বড়, এবং ব্রহ্মপুত্র নদী অ্যাকচুয়ালি সব থেকে বেশি জল, বেশি ভলিউম অফ ওয়াটার করে, প্রবাহ করে যতগুলো ভারতের নদী রয়েছে তার মধ্যে। তো কেন? এর পিছনে কারণ হচ্ছে এই এত বৃষ্টিপাত হয়, এবং এটা মেনলি শুরু হচ্ছে যখন থেকে ভারতে প্রবেশ করছে সেখান থেকে। ঠিক আছে, চ্যানেল ইন দ্য এন্টায়ার লেন্থ অফ আসাম অ্যান্ড ফর্ম মেনি রিভারাইন আইল্যান্ড। এবার যেহেতু এখানে চ্যানেলের যে এটা আয়তন সেটা বড়, চ্যানেল মানে বুঝতে পারছো নদী খাত যেহেতু বড়, এর মধ্যে অনেক বড় বড় রিভারাইন আইল্যান্ড তৈরি হয়েছে। আমরা একটা বদ্বীপ বলে ব্যাপার দেখলাম, রিভারাইন আইল্যান্ড মানে হচ্ছে যে সমস্ত দ্বীপগুলো নদীর মধ্যে অবস্থিত। যেমন মাজুলি নামটা তোমরা পেয়েছো, এখানে দেওয়া রয়েছে নিশ্চয়ই, ওয়ার্ল্ড লার্জেস্ট রিভারাইন আইল্যান্ড কোনটা, ব্রহ্মপুত্রের মধ্যেই অবস্থিত, সেটা হচ্ছে মাজুলি। ঠিক আছে, মাজুলি এরকম প্রচুর দ্বীপ এখানে তৈরি করেছে, এত বড় তার চ্যানেল। সেই জন্য এভরি ইয়ার ডিউরিং দ্য রেনি সিজন দ্য রিভার ওভারফ্লো ইটস ব্যাঙ্ক। ব্রহ্মপুত্র নদী ব্যাপক বন্যা করে, প্রচুর বন্যা করে, প্রতি বছর বন্যা হয় এখানে, কারণ এত বড় নদী খাত হওয়া সত্ত্বেও এত বেশি পরিমাণ জল এখানে পড়ে যায় বর্ষাকালে যে নদীতে তাও ওই খাতটাও কম পড়ে যায়। তো সেই রকম হয়। দ্য রিভার ওভারফ্লো ইজ ব্যাঙ্ক কজিং ওয়াইডস্প্রেড ডাইভারশন ডিউ টু ফ্লাডস ইন আসাম অ্যান্ড বাংলাদেশ। মূলত বাংলাদেশ এবং আসাম এই দুটো জায়গাতে প্রচন্ড বেশি ক্ষয়ক্ষতি করে ব্রহ্মপুত্র নদী। আনলাইক আদার নর্থ ইন্ডিয়ান রিভার, দ্য ব্রহ্মপুত্র ইজ মার্কড বাই এ হিউজ ডিপোজিট অফ সিল্ট অন ইটস বেডস কজ দ্য river bed to rise. The river is also shifts its channel frequently. চ্যানেল মানে হচ্ছে খাত, এটাও শিফট করে। চ্যানেল শিফট করা মানে কি, এক সময় এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপরে কয়েক বছর পর, 4-5 বছর পর দেখা গেলো এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, চ্যানেলটা শিফট করে যায়। ঠিক আছে, এইটাই ক্ষয় হতে হতে এদিকে চলে আসে। তো এইরকম হয় ব্যাপারটা। যাই হোক, এবার আমরা পেনিনসুলার রিভারে যাচ্ছি। এখানে খুব বেশি আলোচনা করা হয়নি, অল্প অল্প করে করা হয়েছে, কিন্তু এগুলো ডিটেলসে পরে তোমরা পাবে আবার, তখন আরো ভালোভাবে বুঝবো। কিন্তু এখন যেটা বেসিকটা বুঝে নিতে হবে, আস্তে আস্তে ছোট ছোট করে আমরা বড়র দিকে যাব। এবং একটা টাইমে তোমরা যখন ক্লাস 12 এর বই পড়া কমপ্লিট করবে জিওগ্রাফিতে, তখন দেখবে তোমরা জিওগ্রাফি অনেক বেশি তোমরা কনফিডেন্স পাবে জিওগ্রাফিতে। এখানে অনেক হেল্প পাবে তোমরা এই এনসিইআরটি। তোমরা অবশ্যই তার সাথে সাথে তোমাদেরও পড়তে হবে। আমি এখানে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, তোমাদের কাজ হবে যতটুকু বোঝানো হচ্ছে সেগুলো রেগুলার করা, পড়া, মানে রেগুলার বলতে রিভাইজ করা। চলো, দ্য পেনিনসুলার রিভার। দ্য মেন পেনিনসুলার মানে হচ্ছে, পেনিনসুলার শব্দটার অর্থ হচ্ছে উপদ্বীপ। উপদ্বীপ কাকে বলা হবে? এমন একটা স্থলভাগ যার 3 দিকে সমুদ্র থাকবে, একদিকে ভূমিভাগ থাকবে, উপদ্বীপ বলা হবে। দ্বীপ হলে কি হবে? দ্বীপ মানে হচ্ছে, দ্বীপ এমন একটা জিনিস যেখানে চারদিকেই জল থাকবে, সেটা একদিকে সমুদ্র, দুদিকে নদী হতে পারে, যেটাকে আমরা বলি বদ্বীপ, বা দুদিকেই নদী থাকতে পারে, মাঝখানে একটা দ্বীপ হতে পারে, এগুলোকে আমরা দ্বীপ বলি, যার চারিদিকে জল থাকবে। কিন্তু এমন একটা ভূমিভাগ যেখানে এমন একটা ভূমিভাগ যার 3 দিকে জল থাকবে এবং একদিকে স্থল থাকবে। আমরা যদি আমাদের দাক্ষিণাত্যর মালভূমি অঞ্চলটা দেখি তাহলে কি দেখবো? সেটা এরকম ভাবে অবস্থান করছে, একদিকে রয়েছে আরব সাগর, দক্ষিণে রয়েছে হচ্ছে বঙ্গোপসাগর, বা পূর্ব দিকে রয়েছে ভারত মহাসাগর, পূর্ব দিকে রয়েছে হচ্ছে বঙ্গোপসাগর। তো মাঝখানে উপরের অংশটাতে কি রয়েছে? উত্তরের বৃহৎ সমভূমি। তো এই জন্য দাক্ষিণাত্য যে অঞ্চলটা সেটাকে আমরা উপদ্বীপ বলবো। এবার উপদ্বীপ অঞ্চল দিয়ে যে নদীগুলো প্রবাহিত হচ্ছে সেইগুলো সম্পর্কে এখানে বলা হচ্ছে, দ্য মেন ওয়াটার divide in peninsular India is formed by the Western Ghat, which runs from the north south close to the western coast. আচ্ছা, পেনিনসুলার ইন্ডিয়াতেও ভারতের যে দাক্ষিণাত্যের উপদ্বীপ অঞ্চল, সেখানেও একটা ওয়াটার ডিভাইড বা জল বিভাজিকা রয়েছে। কোনটা? সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট। পশ্চিম ঘাট থেকে কি হচ্ছে, পশ্চিম ঘাট এতটাই উঁচু যে কিছু নদী পশ্চিম ঘাট থেকে উৎপত্তি হয়ে সোজা
এতে পড়ছে, আরব সাগরে পড়ছে, কিছু নদী এদিক থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। ওকে, এইরকম ভাবে আছে। তো এটা একটা, তাই জন্য ওয়াটার ডিভাইড তৈরি করছে, জল বিভাজিকা তৈরি করছে। তো এটাই এখানে বলা হয়েছে যে পশ্চিম ঘাট একটা জল বিভাজিকা হিসেবে কাজ করছে। মোস্ট of the major river of the peninsula such as মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো কোথায় ফ্লো ইস্টওয়ার্ড অ্যান্ড ড্রেন ইনটু দ্য বে অফ বেঙ্গল। আমরা যদি বড় বড় নদীগুলো দেখি দক্ষিণ ভারতে, তাহলে দেখবো যে সবগুলোই সেগুলো সবই এ থেকে উৎপত্তি হয়েছে, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে, দিয়ে সেগুলো প্রবাহিত হচ্ছে কোন দিকে, বঙ্গোপসাগরের দিকে, পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এর একটা কারণ রয়েছে, কারণ আমরা যদি দক্ষিণের যে উপদ্বীপ অঞ্চলটা দেখি সেটা এরকম হবে, এইরকম। একটু ভালো করে ছবিটা আমি আঁকতেই পারি একটু পাশে, এই জায়গাটা একটু বুঝতে পারো, যাতে আমরা যদি শ্রীলঙ্কাতে দাঁড়িয়ে ভারতের দিকে দেখি, মানে ওরকম ভাবে বোঝা যাবে না, মানে ধরো একটা আন্দাজে দেখছি আমরা, খুব বড়, আমরা একটা জায়েন্ট বিশাল বড় উঁচু মানুষ হয়ে গেছি, সেইখান থেকে আমরা শ্রীলঙ্কা থেকে দেখছি ভারতের দিকে, তাহলে দেখবো যে পশ্চিম ঘাটটা একটু উঁচু, দিয়ে ঢালটা এইরকম ভাবে পূর্ব দিকে গেছে, পূর্ব ঘাট পর্বত রয়েছে, সেটা খুব বেশি উঁচু নয়, দিয়ে এরকম ভাবে আছে। এদিকে রয়েছে পূর্বের উপকূল অঞ্চল, এদিকে রয়েছে পশ্চিমের উপকূল অঞ্চল। এবার এখান থেকে সেই জন্য নদী, অধিকাংশ যে নদীগুলো সেগুলো এইরকম প্রবাহিত হচ্ছে। এবার যেহেতু পূর্বঘাট একটু কম উচ্চতা বিশিষ্ট, এবং সেই কারণে নদীগুলো মাঝে মাঝে পূর্বঘাটকে ক্ষয় করে দিয়েছে, দিয়ে সেই জন্য দেখা যাচ্ছে এই নদীগুলো সব গিয়ে বঙ্গোপসাগরে পড়ছে। আর এদিক থেকে কিছু নদী, ছোট 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 নদী, যেগুলো পশ্চিম ঘাট থেকে উৎপত্তি হয়ে আরব সাগরে পড়েছে। দুটো মাত্র বড় নদী যেটা পশ্চিম ঘাটের মাঝখান দিয়ে গিয়ে ফাইনালি আরব সাগরে পড়েছে, নর্মদা এবং তাপি। বাকিগুলো সবই এরকম পশ্চিম ঘাট থেকে উৎপত্তি হয়ে নয় আরব সাগরের দিকে গেছে, পশ্চিম ঘাট থেকে উৎপত্তি হয়ে নয় বঙ্গোপসাগরের দিকে গেছে। তো এইরকম ভাবে এটা জল বিভাজিকা হিসেবে কাজ করে। ওকে, বুঝতে পারলাম। তো এখানে সেটাই বলা হচ্ছে যে কেন, সেটা আমি আলোচনা করলাম। এখানে বলা হচ্ছে যে দিস রিভার মেক্স ডেল্টাস এট দেয়ার মাউথ। কোনগুলোর কথা বলা হচ্ছে? আচ্ছা, এন্ড কাবেরী ফ্লো বেঙ্গল। দিস রিভার মেক ডেল্টা এট দেয়ার মাউথ। এই যে নদীগুলোর কথা আমরা আলোচনা করছি না, যেগুলো পশ্চিম ঘাট থেকে উৎপত্তি হয়েছে দিয়ে পূর্ব দিকে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, তার মোহনার কাছে প্রত্যেকটা নদী বদ্বীপ তৈরি করেছে। দেয়ার আর নিউমেরাস স্মল স্ট্রিমস ফ্লোয়িং ওয়েস্ট টু ইস্ট ওয়েস্টার্ন ঘাট। যেরকম বললাম, পশ্চিম ঘাট থেকে কি অনেক ছোট ছোট নদী কি হচ্ছে, পশ্চিম উপকূলের দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়ছে। দ্য নর্মদা অ্যান্ড তাপি আর দ্য অনলি লং রিভার। দেখো আমি এখানে না পড়েই সেগুলো আগে আলোচনা করে নিয়েছি। এই কনসেপ্ট গুলো সব এখান থেকে খুব ভালোভাবে পাওয়া যায়, সমস্ত জিনিস সব কিছু এখানে বলা হয়েছে। তো এই দুটো নদী একমাত্র দুটো নদী যেটা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, পশ্চিম বাহিনী নদী এবং বড় নদী। বাকিগুলো সবই ছোট ছোট, পশ্চিম ঘাট থেকে উৎপত্তি হচ্ছে দিয়ে আরব সাগরে গিয়ে পতিত হয়ে যাচ্ছে। ওকে, এবং এগুলো কিন্তু তৈরি করে না, বদ্বীপ তৈরি করে না, তৈরি করে অ্যাস্চুয়ারিজ। অ্যাস্চুয়ারিজ শব্দটার অর্থ হচ্ছে নদীমুখ, নদীমুখ। ওকে, নদীমুখ মানে কি, এই নদীগুলো কি হচ্ছে একটু উঁচু থেকে আসতে দিয়ে তীব্রভাবে নিচের দিকে নামছে, আর নেবেই সামনে আরব সাগর পেয়ে যাচ্ছে, আরব সাগরে পড়ে যাচ্ছে। বদ্বীপ তৈরি হওয়ার জন্য একটা সমতল ভূমি, মানে সমুদ্র পৃষ্ঠ থেকে খুব উঁচু হবে না এরকম একটা ভূমি দরকার, যেটা পূর্ব দিকে রয়েছে। পশ্চিম দিকে সেটা না থাকার জন্য এই নদীগুলো পশ্চিম দিকে গিয়ে মানে আরব সাগরে তীব্রভাবে পড়ছে, এবং এখানে নদী মুখ বা এস্টুয়ারি তৈরি হয়। এস্টুয়ারি ব্যাপারটা কি? এস্টুয়ারি হচ্ছে এমন একটা জায়গা যেখানে সমুদ্র এবং নদী মিলিত হচ্ছে। এটা ধরো সমুদ্র, এটা নদী মিলিত হচ্ছে, এবং এমন একটা জায়গায় নদীতেও স্রোত রয়েছে, ব্যাপক স্রোত রয়েছে, যার ফলে নদী চেষ্টা করছে স্রোতের মাধ্যমে সমুদ্রের জলকে একটু পিছনের দিকে ঠেলে দিতে, সমুদ্রও চাইছে জোয়ার ভাটার মাধ্যমে সে নদীর জলকে ঠেলে দিতে। তো এমন একটা জায়গা, এইরকম জায়গাটাকে বলা হয় এস্টুয়ারি বা নদীমুখ। পশ্চিম দিকের যে নদীগুলো, পশ্চিম বাহিনী, সেগুলো সবই এস্টুয়ারি তৈরি করে, একটা নদীর মুখেও বদ্বীপ দেখতে পাওয়া যায় না। The drainage basin of the peninsular river are comparatively smaller in size. এবং যেহেতু দেখো দক্ষিণ ভারতের যে নদীগুলো সেগুলো সারা বছর ধরে জল পায় না, এর কাছে বরফ নেই, তো সেই কারণে এই নদীগুলোতে যেহেতু বেশি জল থাকে না, তাই জন্য এদের যে চ্যানেলটা মানে সেটা লম্বায় খুব একটা বড় হয় না। যেখানে গঙ্গা নদী 2525 কিলোমিটার লম্বা, সেখানে এগুলো খুব বেশি হলে 1000 1200, তার থেকেও কম 700 800 কিলোমিটার লম্বা
হয়। তো এখানে প্রথমে নর্মদা নদী বেসিন সম্পর্কে বলা হচ্ছে। বেসিন শব্দটার অর্থ হচ্ছে অববাহিকা, নদী অববাহিকা। নর্মদা নদীর যে অববাহিকা অঞ্চল, দ্য নর্মদা রাইজ ইন দ্য অমরকন্টক হিলস, এটা ইম্পর্টেন্ট। এটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে? অমরকন্টক পর্বত থেকে উৎপত্তি হচ্ছে। অমরকন্টক সাতপুরা পর্বতের একটা অংশ। সাতপুরা পর্বতের মহাকাল বলে একটা শ্রেণী রয়েছে, সেইখানে একটা শৃঙ্গ রয়েছে যেটার নাম হচ্ছে অমরকন্টক, এবং এটা মধ্যপ্রদেশে অবস্থিত। তো মধ্যপ্রদেশের অমরকন্টক শৃঙ্গ থেকে এটার উৎপত্তি হচ্ছে, এবং ইট ফ্লোজ টুয়ার্ডস দ্য ওয়েস্ট ইন এ রিফট ভ্যালি। এবার এই রিফট ভ্যালি ব্যাপারটা কি? রিফট ভ্যালির বাংলা হচ্ছে গ্রস্ত উপত্যকা, বাংলাতে বলা হবে কি? গ্রস্ত উপত্যকা। যখন দুটো স্তূপ পর্বত, যখন দুটো স্তূপ পর্বত পাশাপাশি অবস্থান করে এবং মাঝখানে একটা অবনমিত স্থান থাকে, সেই যে অবনমিত স্থানটা, সেটাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। এই জিনিসটা কি? দুটো স্তূপ পর্বত এরকম ভাবে পাশাপাশি রয়েছে, মাঝখানে একটা স্থান রয়েছে। স্তূপ পর্বত কিভাবে তৈরি হয় সেইটা জানলে তোমরা পরে এটা বুঝে যাবে যে কিভাবে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি তৈরি হয়। পরে আমি এগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এবার এই দুটোর মাঝখানে, এদিকে একটা পর্বত এদিকে একটা পর্বত, দুটোই অবশ্যই স্তূপ পর্বত হতে হবে। মাঝখানের যে অংশটা সেটাকে রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা বলা হয়। আমরা যদি এর দিকে দেখি, নর্মদার দিকে দেখি, এদিকে রয়েছে হচ্ছে বিন্ধ্য পর্বত, এদিকে রয়েছে হচ্ছে সাতপুরা পর্বত। মাঝখানে যে অংশটা সেটা একটা গ্রস্ত উপত্যকা তৈরি করছে, এবং সেখান দিয়ে অ্যাকচুয়ালি নর্মদা নদী প্রবাহিত হচ্ছে। তো এটা খুব কোশ্চেন করা হয় যে কোন নদীটা রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেটা হচ্ছে আমাদের নর্মদা নদী। ওকে, বুঝলাম। On this way of to see the Narmada creates many picturesque its location. খুব সুন্দর সুন্দর নর্মদা নদীর যে অঞ্চলগুলো দিয়ে প্রবাহিত হয়েছে না, সেখানে খুব বড় বড় ভ্রমণ স্থান রয়েছে, টুরিস্ট স্পট রয়েছে। যেমন মার্বেল রক, খুব সুন্দর দেখতে এই জায়গাটা, মার্বেল রক। তোমরা অবশ্যই ঘুরে আসবে যখন সময় সুযোগ পাবে, চাকরি পেয়ে যাবে তখন, বা এখনো পারলে তোমরা অবশ্যই এই জায়গাগুলো ঘুরতে যাবে, ভালো লাগবে। এছাড়াও রয়েছে ধোঁয়াধার জলপ্রপাত। ধোঁয়াধার যে জলপ্রপাত, এটাও এই নদীর মধ্যে অবস্থিত। এখানে ডিপ জর্জ তৈরি করেছে। জর্জ জিনিসটা কি আলোচনা করে নিলাম অলরেডি। ধোঁয়াধার নদী, এই ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত। তো এরকম বিভিন্ন যে জায়গাগুলো এইখানে অবস্থিত, ঠিক আছে। এখানে একটা নোট দেওয়া হয়েছে, দ্য নর্মদা রিভার কনজারভেশন মিশন হ্যাজ বিন আন্ডারটেকেন বাই গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ বাই এ স্কিম নেমড নর্মদা দেবী নর্মদে। এটাও একটা ইম্পর্টেন্ট স্কিম, যে বললাম যে গভর্নমেন্ট স্কিম, সেটা পশ্চিমবঙ্গের হোক বা ভারতের হোক বা অন্য কোনো রাজ্যের হোক, এগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো এই যে স্কিমটা, এটা মধ্যপ্রদেশ সরকার চালু করেছে, ঠিক আছে। মধ্যপ্রদেশ সরকার চালু করেছে। উদ্দেশ্য আর কিছুই নয়, নর্মদা নদীকে কনজার্ভ করা, যাতে এটা দূষণ না হয়, ইত্যাদি ইত্যাদি। অল ট্রিবিউটারিজ অফ নর্মদা আর ভেরি শর্ট অ্যান্ড মোস্ট অফ দিস জয়েন দ্য মেন স্ট্রিম at right angle. The Narmada basin covers part of Madhya Pradesh and Gujarat. Mainly এটা মধ্যপ্রদেশ এবং গুজরাট, এই দুটো রাজ্যে রয়েছে নর্মদা নদীর যে এটা বেসিনটা। একটা জিনিস দেখবে যে দক্ষিণের নদীগুলো খুব সুন্দর হয়, পরিষ্কার হয়, যেখানে উত্তর ভারতের নদীগুলো একটু নোংরা হয়। আমরা তো উত্তর ভারতেরই মানুষ, তো আমাদের একটু এটা নিয়ে সিনসিয়ার হওয়া উচিত সবারই, যে আমরা চাইলে নদীকে পরিষ্কার রাখতে পারি। চাইলে মানুষকে, যদি আমাদের সামনে কেউ নোংরা করে, তাদেরকে বলতে পারি যে না, এরকম করাটা উচিত হচ্ছে না। কারণ এই সমস্ত জিনিসগুলো আমরা নদীর ওপরে অবস্থান করে রয়েছি, মানে নদী না থাকলে অ্যাকচুয়ালি আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, সেরকম যে এখানে তাপি বেসিন সম্পর্কে বলা হয়েছে, তাপি নদীর বেসিন সম্পর্কে। দ্য তাপি রাইজেস ইন দ্য সাতপুরা রেঞ্জ। তাপি নদী, এটা সাতপুরা পর্বত থেকে উৎপত্তি হচ্ছে, ইন দ্য বেতুল ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। এটা সাতপুরা থেকে বেতুল ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ, বেতুল বলে একটা জায়গা, জেলা রয়েছে মধ্যপ্রদেশ, এখান থেকে উৎপত্তি হয়েছে। ইট অলসো ফ্লোজ ইন এ রিফট ভ্যালি প্যারালাল টু দ্য নর্মদা, বাট ইট ইজ মাচ শর্টার ইন লেন্থ। এটাও একটা রিফট ভ্যালির মধ্যে দিয়ে, গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। কেন? এখানে আমরা যদি ম্যাপে যাই, ম্যাপে নিশ্চয়ই দেখা, এখানে রয়েছে হচ্ছে একটা জিনিস মনে রাখবে, পরপর একটা জানতে চাওয়া হয় পরপর কোন কোন নদী রয়েছে দক্ষিণ ভারতের। আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে এদিকের যে নদীগুলো, পূর্ব বাহিনী যদি বলি, ফার্স্টে পাবো হচ্ছে মহানদী, ঠিক আছে। মহানদীর পর এখানে রয়েছে হচ্ছে এটা হচ্ছে আমাদের গোদাবরী নদী,
এটা কৃষ্ণা নদী, এটা কাবেরী নদী। ঠিক আছে, এরকম ভাবে জানতে চাওয়া হয়। এখানে একটা পেন্নার বলে নদী রয়েছে, এগুলো আমরা পরে আলোচনা করবো আরো ভালো একটা ম্যাপ অ্যাড করে। এখানে যেটা বলা হচ্ছে নর্মদা নদী আর তাপ্তি নদী একটা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু তাপ্তি নদীর যে লেন্থটা সেটা খুব একটা বড় নয় নর্মদা নদীর মতো। ওকে, আর এটা তাপি নদী, তাপিও বলা হয়, তাপি বা তাপ্তি নদী। এইটা ইটস কভার দ্য পার্ট অফ মধ্যপ্রদেশ এবং গুজরাট এবং মহারাষ্ট্র, এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে এটা প্রবাহিত হচ্ছে। মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র তিনটে রাজ্যের মধ্যে দিয়ে। দ্য কোস্টাল প্লেন বিটুইন ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড দ্য আরবিয়ান সি আর ভেরি ন্যারো, হেন্স দ্য কোস্টাল রিভার্স আর শর্ট। দ্য মেন ওয়েস্ট ফ্লো রিভার আর সবরমতী, মাহি, এই সমস্ত যে নদীগুলো এগুলো খুবই ছোট ছোট নদী। কেন এই নদীগুলো ছোট ছোট কেন? কোস্টাল যে নদীগুলো, কারণ এখান থেকে উৎপত্তি হচ্ছে পশ্চিমঘাট পর্বত থেকে, সবে তারা সমভূমিতে এসে পড়ছে, কিছুটা প্রবাহিত হওয়ার পরেই পেয়ে যাচ্ছে সমুদ্র, পড়ে যাচ্ছে। তো নদীগুলোর লেন্থ বেশি হয় না। এরকম কিছু নদী সবরমতী, মাহি, তারপর হচ্ছে ভরত পূজা, তারপর পেরিয়ার, এই সমস্ত নদীগুলো। ফাইন্ড আউট দ্য স্টেটস ইন হুইচ দিস রিভার ড্রেন দ্য ওয়াটার। এখানে বলা হচ্ছে যে কোন রাজ্যের মধ্যে দিয়ে এই নদীগুলো প্রবাহিত হচ্ছে, সেটা তোমাদের দেখতে, একটা রাজ্য বা এরকম ভাবে এগুলো সব প্রবাহিত হচ্ছে। দ্য গোদাবরী বেসিন, তোমরা অবশ্যই ম্যাপে এগুলো একটু মার্ক করো, পারলে তোমরা একটা ম্যাপ নিজেরা তৈরি করে নিতে পারো, কিনতে হবে না, নিজেরাই এঁকে, কারণ তো সেটা তোমাদের আর্টিস্টিক হতে হবে এরকম নয়, বুঝতে পারলেই হলো। নিজেরা আঁকবে, তাহলে একটু খাটতে হবে। যারা WBCS যদি পরীক্ষায় চাকরি পেতে চাও, তোমাদের একটু খাটতে তো অবশ্যই হবে। তো এগুলো একটু খাটো, নিজেরা খাটো, ম্যাপ তৈরি করো বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নাও একটা, তার কয়েকটা কপি বানাও, সেগুলোকে ম্যাপ পয়েন্টিং করো, এগুলো অনেক হেল্প করবে যদি জিওগ্রাফি ভালো করে জানতে চাও। দ্য গোদাবরী ইজ দ্য লার্জেস্ট পেনিনসুলার রিভার, এটা সব থেকে বড় পেনিনসুলার রিভার। পেনিনসুলার উপদ্বীপ অঞ্চলের সব থেকে বড় নদী হচ্ছে গোদাবরী। ইট রাইজেস ফ্রম দ্য স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট ইন দ্য নাসিক ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র। এটা মহারাষ্ট্রের নাসিক থেকে উৎপত্তি হচ্ছে, মহাবালেশ্বর বলে একটা রয়েছে, সেখান থেকে উৎপত্তি হচ্ছে। ইট লেন্থ ইজ অ্যাবাউট 1500 কিলোমিটার, প্রায় 1500 কিলোমিটার এটার লেন্থ। ইট ড্রেন্স ইনটু দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে পড়ছে। ইটস ড্রেন্স বেসিন ইজ অলসো লার্জেস্ট অ্যামং দ্য পেনিনসুলার রিভার। যেহেতু এটার লেন্থ একটু বেশি, সেই জন্য এর যে ড্রেন্স বেসিন অর্থাৎ অববাহিকা অঞ্চলটা সেটাও একটু বেশি হবে। দ্য বেসিন কভার পার্ট অফ মহারাষ্ট্র, ঠিক আছে, মধ্যপ্রদেশ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, চারটে রাজ্যের এর ড্রেনেজ বেসিন রয়েছে। মহারাষ্ট্রেতে রয়েছে, মহারাষ্ট্রে 50% মহারাষ্ট্রে পড়ে যাচ্ছে, মধ্যপ্রদেশে একটু রয়েছে, ওড়িশাতে একটু রয়েছে, অন্ধ্রপ্রদেশে একটু রয়েছে। দ্য গোদাবরী ইজ জয়েন্ড বাই নাম্বার অফ ট্রিবিউটারিজ সাচ অ্যাজ দ্য পূর্ণা, ওয়ার্ধা, এগুলো ইম্পর্টেন্ট। মহানদীর উপনদীদের কথা বলা হচ্ছে, পূর্ণা, ওয়ার্ধা, প্রাণহিতা, মঞ্জিরা ও ওয়েনগঙ্গা, পেনগঙ্গা, এগুলো প্রত্যেকটাই এই নদীটার উপনদী। ওকে, দ্য লাস্ট থ্রি ট্রিবিউটারিজ আর ভেরি লার্জ। এই নদীগুলো যেগুলো পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, মঞ্জিরা, এগুলো নিজেরাই অনেকটা বড়। মানে দক্ষিণ ভারতের নদীগুলোর লেন্থ যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখবো যে এগুলো যথেষ্ট বড় নদী। বিকজ অফ ইটস লেন্থ অ্যান্ড দ্য এরিয়া কভার্স, ইট ইজ কল্ড অ্যাজ দ্য দক্ষিণ গঙ্গা। এইখানে একটা কনফিউশন হয় যে কাকে দক্ষিণ গঙ্গা বলা হয়, কাকে গঙ্গা অফ সাউথ বলা হয়। গঙ্গা অফ সাউথ, দেখো, গঙ্গা অফ সাউথ বলা হয় হচ্ছে কাবেরী নদীকে, কাবেরী নদীকে বলা হয় গঙ্গা অফ সাউথ। অন্যদিকে দক্ষিণ গঙ্গা বলা হয় মহানদীকে, সরি, গোদাবরীকে। কেন বলা হয়? যেহেতু গোদাবরী নদী উত্তর ভারতের সব থেকে বড় নদী হচ্ছে আমাদের গঙ্গা নদী, তার মতোই দক্ষিণ ভারতের সব থেকে বড় নদী, অনেক উপনদী এসে মিশছে, অনেক বড় এর ড্রেনেজ বেসিন, সেই জন্য একে দক্ষিণ গঙ্গা বলা হয়। আবার গঙ্গা অফ সাউথ বলা হয় কাবেরী নদীকে, কারণ কাবেরী নদী গঙ্গার মতো খুব পবিত্র নদী মানা হয়, দক্ষিণ ভারতের মানুষ মানে, সেই জন্য কাবেরীকে বলা হয় গঙ্গা অফ সাউথ। ইংরেজিতে দেখো দুটো আলাদা শব্দ, দক্ষিণ গঙ্গা, গঙ্গা অফ সাউথ, তো একটু একটু বোঝার চেষ্টা করবে। নেক্সট মহানদী বলা হচ্ছে, দা মহানদী রাইজ ইন দ্য হাইল্যান্ডস অফ ছত্তিশগড়, সিওয়া পাহাড় থেকে এটা উৎপত্তি হচ্ছে মহানদী ছত্তিশগড়ের। ইট ফ্লোজ, এক্সাক্ট কোন লোকেশন সেগুলো পরে আমরা আলোচনা করবো যখন আরো ডিটেলস এগুলোতে যাবো। ছত্তিশগড়ের সিওয়া পাহাড় তোমরা চাইলে এখনো নোট করে নিতে পারো, ছত্তিশগড়ের সিওয়া থেকে এটা উৎপত্তি হচ্ছে। ইট ফ্লোজ থ্রু দ্য ওড়িশা টু রিচ দ্য বে অফ বেঙ্গল। দ্য লেন্থ অফ দ্য রিভার ইজ অ্যাবাউট 860 কিলোমিটার, খুব কম, 860 কিলোমিটার মাত্র লেন্থ। এবং এর ড্রেনেজ বেসিন কোথায় কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট
কারণ এরকম কোশ্চেন করা হয় কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে এই নদীটা প্রবাহিত হচ্ছে। মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশা। কৃষ্ণা রাইজিং ফ্রম দ্য স্প্রিং অফ মহাবালেশ্বর, এটা মহাবালেশ্বরের কাছ থেকে উৎপত্তি হচ্ছে। দ্য কৃষ্ণা ফ্লোস অ্যাবাউট 1400 কিলোমিটার অ্যান্ড রিচেস দ্য বে অফ বেঙ্গল, এটা বঙ্গোপসাগর পড়ছে। দ্য তুঙ্গভদ্রা, দ্য কোয়েনা, ঘটপ্রভা, মুশি, এই ভীমা, এই সমস্তগুলো হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। The drainage basin is shared by মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ, এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে এটা প্রবাহিত হচ্ছে। কাবেরী নদী, তা কাবেরী রাইজেস ব্রহ্মগিরি হিলস, এটা কোথা থেকে? ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপত্তি হচ্ছে। অফ ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড রিচেস টু বে অফ বেঙ্গল, ব্রহ্মগিরি কোথায় অবস্থিত? এটা কর্ণাটকে অবস্থিত এবং তামিলনাড়ুর কান্নুরের কাছে গিয়ে এটা সমুদ্রে পড়ে যাচ্ছে বে অফ বেঙ্গলে। টোটাল লেন্থ হচ্ছে 760 কিলোমিটার। মেন ট্রিবিউটারি হচ্ছে অমরাবতী, ভবানী, হেমবতী এবং কব্বানী, এগুলো সবই এর উপনদী, মেন উপনদী। এছাড়াও অনেক উপনদী রয়েছে। এর বেসিন কোথায় কোথায় রয়েছে? পার্ট অফ কর্ণাটক, কেরালা এন্ড তামিলনাড়ু। দেখো এখানে আবার একটা কনফিউশন, কেরালা আদেও আছে কিনা, কারণ কেরালার মধ্যে দিয়ে কিন্তু মেন যে পোর্শনটা কাবেরীর মেন পোর্শনটা প্রবাহিত হচ্ছে না, ঠিক আছে? কাবেরী নদীর কিছু উপনদী কেরালার মধ্যে রয়েছে, ক্লিয়ার? তো মেন যে নদীটা সেটা কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, কেরালার মধ্যে নেই। কিন্তু ড্রেনেজ বেসিন মানে পুরো জায়গাটাকে বোঝানো হয়, শুধু নদীটাকে বোঝানো হবে না, নদীর সঙ্গে তার উপনদী, তার শাখা নদী, সমস্তগুলো ড্রেনেজ বেসিনের মধ্যে পড়বে। তো সেই রকম দেখলে কেরালাও ড্রেনেজ বেসিনের মধ্যে পড়ে যাচ্ছে। যাই হোক, এখানে বলা হচ্ছে দ্য রিভার কাবেরী মেক্স দ্য সেকেন্ড বিগেস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া নোন অ্যাজ শিব সমুদ্রম ফল। শিব সমুদ্রম হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সব থেকে বড় ওয়াটারফল। প্রথম কোনটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই ক্লাসের নিচে। চাইলে তোমরা গুগল সার্চ করতে পারো, কিন্তু তোমরা অবশ্যই জানাবে, যারা সিরিয়াসলি পড়াশোনা করছো ভালোভাবে অবশ্যই জানাবে এই সমস্ত জিনিসগুলো, কোশ্চেনগুলো একটু খুঁজলে, যদি না জানা থাকে তোমরা খুঁজলে তোমাদের মনে থাকবে যে হ্যাঁ এটা আমি কোনো সময় খুঁজেছিলাম, কোনোদিন আর ভুল হবে না, মুখস্থ করতে হবে না। যাই হোক, খুঁজো একটু। দ্য হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেটেড ফ্রম ফলস সাপ্লাই টু, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। কোলার যে গোল্ডফিল্ড, এখানে বলা হচ্ছে এই যে শিব সমুদ্রম ফল থেকে কি করা হয়, জল বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেটা কোলার গোল্ডফিল্ড যেটা রয়েছে সোনার খনি, ভারতের একমাত্র সোনার খনি, সেখানে পাঠানো হয়। দ্য নেম অফ দ্য বিগেস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া, এখানে তোমাদেরও কোশ্চেন চাওয়া হয়েছে, এইখানে বইতেই বলা হয়েছে যে তোমরা খুঁজে বার করো, ফাইন্ড আউট যে বিগেস্ট ওয়াটারফল কোনটা, দিয়ে কমেন্ট করবে, নিচে জানাবে। ওকে, বিসাইড দিস মেজর রিভার দেয়ার আর সাম স্মলার রিভার ফ্লোয়িং টুয়ার্ড দ্য ইস্ট, দ্য দামোদর, তারপর হচ্ছে ব্রাহ্মণী, বৈতরণী, সুবর্ণরেখা আর সাম নোটেবল এক্সাম্পল, এদেরকেও তোমাদের ম্যাপে খুঁজতে বলা হচ্ছে। এগুলো সম্পর্কে পরে আবার আলোচনা করা হবে যখন, তখন এগুলোর সম্পর্কেও আমরা জানবো। যাই হোক, এখন আপাতত এই অবধি থাকলো। 71% অফ দ্য ওয়ার্ল্ড সারফেস is covered with water but 97% of the salt water। এই পয়েন্টটা না খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদেরও একটু ভেবে দেখা উচিত। আমরা প্রচুর জল নষ্ট করি, কল খুলে রেখে দিই, বা যেরকম যেটুকু জল দরকার লাগে তার থেকে অনেকটা বেশি জল এমনি ইউজ করে মানে নষ্ট করে দিই। কিন্তু একটা জিনিস মনে রাখবে, আমরা জানি পৃথিবীতে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল রয়েছে, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। কিন্তু আদতেও এই 3 ভাগ জলের মধ্যে আমরা মাত্র 3 to 4%, ভাবো 3 to 4% জল অ্যাকচুয়ালি ইউজ করতে পারি। কারণ 71% অফ সারফেস ওয়াটার, এখানে 97% হচ্ছে স্যালাইন ওয়াটার, সমুদ্রের জল। সেই জল আমরা না খেতে পারবো, না সেটাকে সেচ কাজে ইউজ করতে পারবো। তার ফলে যে মিষ্টি জল যেটা রয়েছে সেটা যদি কোনো সময় শেষ হয়ে যায়, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে জলের অভাবে মানুষ মরে, মানে তাদের সমস্ত কাজ শেষ হয়ে যাবে। সামনে জল থাকবে কিন্তু আমরা বুঝতে পারবো না যে জল কিভাবে ইউজ করব। তো অফ দিস 3% অফ দিস অ্যাভেলেবল অ্যাজ ফ্রেশ ওয়াটার, 3/4 অফ ইটস ট্যাপড অ্যাজ আইস। তার মধ্যে আবার এই যে 3% অবশিষ্ট থাকছে, টোটাল মিষ্টি জলের যে 3% রয়েছে, তার মধ্যে বলা হচ্ছে 3/4 হচ্ছে, মানে যদি 4টে কোয়ার্টার হচ্ছে 4 ভাগ, 4 ভাগের 3 ভাগই রয়েছে বরফ আকারে। কোথায়? হিমালয় পার্বত্য অঞ্চলে, বিভিন্ন জায়গাতে যে বরফ রয়েছে সেইখানেই আটকে রয়েছে। মাত্র এই 3%-এরও 4/1 আমরা কোয়ার্টার মানে সরি 3, হ্যাঁ মানে ঠিকই আছে, সরি আমার এই ভুল, 1/4
ঠিক আছে, এতটা আমরা ইউজ করতে পারি, খুবই কম জল। লেক সম্পর্কে এখানে বলা হয়েছে, তো এখানে একটা ডু ইউ নোতে একটা খুব ভালো পয়েন্ট আমাদের জানানো হয়েছে যে আমরাও যেন জলকে বাঁচাতে পারি, বাঁচানোর চেষ্টা করি। লেকস, ইউ মে বি ফ্যামিলিয়ার উইথ দ্য ভ্যালি অফ কাশ্মীর অ্যান্ড দ্য ফেমাস ডাল লেক। ডাল লেকের নাম আমরা সকলেই শুনেছি, সবারই এক জীবনে একটা ইচ্ছে থাকে যে আমরা কাশ্মীর ঘুরতে যাব, ডাল লেক দেখবো। তো ডাল লেক একটা লেক। দ্য হাউস বোটস অ্যান্ড দ্য সিকারা, এই নামগুলো তো অবশ্যই আমরা জানি, যেখানে এই ডাল লেকে দেখা যায় কি এক রকমের নৌকা রয়েছে যেগুলো ঘরের মতো, তাতে ঘর করা রয়েছে, বাজার বসে, সেই রকম শিকারা বলা হয় এগুলোকে। হুইচ অ্যাট্রাক্ট থাউজেন্ড অফ টুরিস্ট এভরি ইয়ার, প্রচুর মানুষ কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করি এখানে কাশ্মীরে এই সমস্ত জিনিসগুলো দেখতে। সিমিলারলি ইউ মে হ্যাভ ভিজিটেড সাম আদার টুরিস্ট স্পট নিয়ার লেক, এরকম অনেক টুরিস্ট স্পটের নাম জানি যেগুলো লেকের ধারে তৈরি এবং মানে লেকের ধারে অবস্থিত, হ্রদের ধারে অবস্থিত, এবং সেখানেও প্রচুর মানুষ ঘুরতে যায়। তো বলতে কি চাওয়া হচ্ছে এখানে, বলতে চাওয়া হচ্ছে ইমাজিন দ্যাট if if Srinagar, Nainital and other tourist place did not have the lake, would you have been as attractive as they today? হ্যাঁ, অ্যাট্রাকটিভ তো হতো অবশ্যই, ওখানে প্রাকৃতিক জায়গা রয়েছে, কিন্তু লেক গুলো কি করছে, আরো অ্যাট্রাকশন বাড়িয়ে দিচ্ছে। মেন লেক গুলোর জন্যই মানুষ যায়। ডাল লেক মানে শ্রীনগর বললেই আমরা ডাল লেকের কথা ভাবি, নৈনিতাল প্রচুর মানুষ ঘুরতে যায় জাস্ট ওই লেকের অংশটাকে। নৈনিতাল, তাল মানে হচ্ছে লেক, ঠিক আছে, উত্তরাখণ্ডে তাল বলতে লেককে বোঝানো হয়, হ্রদকে বোঝানো হয়, তো নৈনিতাল এরকম। তো এরকম বলা হচ্ছে, হ্যাভ ইউ এভার ট্রাইড টু নো দ্য ইম্পর্টেন্স অফ দ্য লেক in the making place attractive to tourists? Apart from attraction of tourists, lakes are also beautiful human being many ways. তো এখানে লেক সম্পর্কে বলা হচ্ছে লেক খুব সুন্দর হয়। Lakes of large extent are called seas, like Caspian Sea, the Dead and the Aral Sea. আরাল সাগরের নাম তোমরা শুনেছো, ক্যাসপিয়ান সাগরের নাম শুনেছো, তাদেরকে সাগর বলা হয় বটে, কিন্তু সেগুলো আদৌ সাগর নয়। আমরা যেমন বঙ্গোপসাগর দেখি সেরকম সাগর নয়, সেটা অ্যাকচুয়ালি একটা লেক, কিন্তু এতটাই বড় লেক যে সেগুলোকে আর শুধুমাত্র কাস্পিয়ান লেক বলা হয় না, কাস্পিয়ান সাগর বলা হয়। ঠিক আছে, ইন্ডিয়া হ্যাজ মেনি লেক, দেয়ার ইন, ভারতে অনেক লেক রয়েছে। দিস ডিফার ফ্রম ইচ আদার ইন সাইজ অ্যান্ড আদার ক্যারেক্টারিস্টিক। মোস্ট লেকস আর পার্মানেন্ট, সাম কন্টেন ওয়াটার অনলি ডিউরিং দ্য রেনি সিজন। অধিকাংশ যে লেকগুলো সেগুলো সারা বছরই জল থাকে, ভারতের যেগুলো বলা হচ্ছে তার মধ্যে কিছু লেক রয়েছে যেটা শুধুমাত্র বর্ষাকালে জল থাকে, লাইক দ্য লেক ইন দ্য basins of inland drainage of semi-arid regions. There are some lakes which are the result of action of glaciers and ice sheets, which while other have been formed by wind, river action of human activities. লেক বিভিন্ন ভাবে তৈরি হতে পারে, আমি একটা স্পেশাল ক্লাস তৈরি করব লেকের উপর মেন চ্যানেলে। লেক খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য রয়েছে। দেখো লেক বিভিন্ন ভাবে তৈরি হয়, কিছু লেক তৈরি হয় হিমবাহের কাজের ফলে। যেমন আমরা যদি ভাবি যে ডাল লেক অ্যাকচুয়ালি হিমালয়ের কাজে, হিমবাহের কাজের মাধ্যমে বিভিন্নভাবে তৈরি হয়েছে। যাই হোক, আমরা পরে পড়বো এটা সম্পর্কে। এরকম বিভিন্নভাবে তৈরি, ইভেন এমন কিছু লেক রয়েছে যেগুলো মানুষ তৈরি করে, মানুষ নিজে খনন করে, সেরকমও লেক রয়েছে। Meandering river across a flat plain forms cut off that later develop into oxbow lake. অশ্বক্ষুর আকৃতির হ্রদ কিভাবে তৈরি হয় এখানে আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ পরে এখানে এনসিইআরটি তেও বলা হবে, আমি এমনিও লেক এটা সম্পর্কে আলোচনা করেছি। তো কিভাবে তৈরি হয় এটা একটু বড় টপিক, তো তোমাদের একটু দেখতে হবে, এটা আমি ক্লাস এগুলোর উপর করিয়েছি, মেন চ্যানেলে রয়েছে, একটু দেখো। তো এরকম ভাবে অক্সবো মানে হচ্ছে অষ্টক্ষুরাকৃতি হ্রদ তৈরি। আবার কিছু লেক রয়েছে যার একদিকে সমুদ্র রয়েছে এবং তিন দিকে রয়েছে হচ্ছে কি বলা হচ্ছে ভূমিভাগ। যেরকম করে আমরা দেখলাম যে একটু আগে উপদ্বীপ, সেরকম ভাবে এগুলোকে বলা হয় উপহ্রদ। একদিকে সমুদ্রের দিকে খোলা আর বাকি তিন দিকে ভূমিভাগ রয়েছে, সেগুলোকে উপহ্রদ বা লেগুন বলা হয়। যেমন চিল্কা একটা লেগুন, পুলিকট একটা লেগুন, কোলেরু, এগুলো সবই এক একটা লেগুন। লেক ইন দ্য রিজিয়ন অফ ইনল্যান্ড ড্রেনেজ আর সামটাইমস সিজনাল, ফর এক্সাম্পল দ্য সম্বর লেক অফ রাজস্থান হুইচ ইজ সল্ট ওয়াটার লেক, ইটস ওয়াটার ইজ ইউজড ফর প্রোডাক্টিং সল্ট। ঠিক আছে, এবার এমনও হতে পারে একটা লেক চারদিকেই ভূমি রয়েছে কিন্তু সেই লেকটা জল লবণাক্ত, উদাহরণ হচ্ছে সম্বর লেক একটা লবণাক্ত জলের হ্রদ। মোস্ট অফ দ্য ফ্রেশ ওয়াটার লেক
আর ইন দ্য হিমালয়ান রিজিয়ন, ভারতের যে অধিকাংশ ফ্রেশ ওয়াটার স্বাদু জলের হ্রদগুলো রয়েছে হিমালয় রিজিয়নে রয়েছে। দে আর গ্লেসিক্যাল ইন অরিজিন, অর্থাৎ সেগুলো গ্লেসিয়ার হিমবাহের মাধ্যমে তৈরি হয়। ডিউরিং আউট অফ ডাগ আউট এ বেসিন হুইচ ওয়াজ লেটার ফিল্ড উইথ স্নো মেল্ট। এবার কিভাবে এইটা হিমবাহ কি করে, হিমবাহ যখন প্রবাহিত হয় না, হিমবাহ যখন প্রবাহিত হয় বিশাল বড় একটা হিমবাহ হয়, হিমবাহ চলতে থাকে, এরকম যখন চলতে থাকে তখন একটা খাত তৈরি করতে করতে যায়, সেটাই পরবর্তীকালে জলে পূর্ণ হয়ে যায়, দিয়ে সেটা হয়ে যায় হচ্ছে লেক, এরকম ভাবে তৈরি হয়। ওকে, দ্য উলার লেক ইন জম্মু কাশ্মীর, এটা হচ্ছে দ্য উলার লেক ইন জম্মু কাশ্মীর ইন কন্ট্রাস্ট ইজ দ্য রেজাল্ট অফ টেকটনিক অ্যাক্টিভিটি। এটা ইম্পর্টেন্ট। উলার লেকের নাম তোমরা শুনেছো, ডাল লেক এর মতোই এটাও খুবই ফেমাস একটা লেক। উলার লেক কাশ্মীরে অবস্থিত এবং এই লেকটা তৈরি হয়েছে টেকটনিক অ্যাক্টিভিটি। টেকটনিক মানে হচ্ছে প্লেট, যে আমরা জানি যে একটা থিওরি রয়েছে, আমরা আমাদের যে ভূমিভাগ তার নিচে অনেকগুলো প্লেট রয়েছে, এই প্লেটের নরণচরণের ফলেই সুনামির মতো সুনামি হতে পারে। এর ফলে আমরা হিমালয়ের উৎপত্তি দেখেছি এরকম ভাবে হয়। তো এরকম একটা কারণে, এই প্লেটের কারণেই টেকটনিক অ্যাক্টিভিটির ফলে উলার লেক তৈরি হয়েছে। ইট ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া। ইট ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া। ভারতের সব থেকে বড় স্বাদু জলের হ্রদ হচ্ছে এই উলার লেক। দ্য ডাল লেক, ভীমতাল, নৈনিতাল, লোকটাক অ্যান্ড ভরাপানি আর সাম আদার ইম্পর্টেন্ট ফ্রেশ ওয়াটার লেক। এই ডাল লেক, এই সমস্ত লেকগুলো সবই স্বাদু জলের হ্রদ, তাদের উদাহরণ দেওয়া হয়েছে এখানে। Apart from natural lakes, the demand damming of the river for the generation of tidal power has also led to formation of lakes such as Guru Gobind Sagar বা ভাকরা নাঙ্গাল প্রজেক্টের জন্য যেটা তৈরি করা হয়েছে যে লেকটা, সেটা হচ্ছে গুরু গোবিন্দ সাগর। এটা কেন তৈরি করা হয়, যেখানে ধরো একটা নদীকে বাঁধ দেওয়া হলো, একটা নদী আসছে তাকে বাঁধ দেওয়া হলো, উঁচু করে পাঁচিল দিয়ে দেওয়া হলো, তাকে বাঁধ দিয়ে আটকে দেওয়া হলো, ঠিক আছে। এবার এখানে জল জমা হচ্ছে, জল জমা হচ্ছে, জল জমা হচ্ছে, এবার সেখানে যদি একটা আমি লেক না তৈরি করি তাহলে সেই জলটা রাখবো কোথায়? সেই জন্য কি করা হয়, এইখানে যে নদীর যে বাঁধগুলো দেওয়া হয় তার পাশে পাশে লেক তৈরি করা হয়। এগুলো ম্যানমেড লেক হয়, মানুষ তৈরি করে। কেন তৈরি করা হয়? এখানে জলটা জমিয়ে রাখা হয়, পরবর্তীকালে সেখান থেকে ছাড়া হবে বিভিন্ন কাজ যেটা করার, খাল কাটা বা জলবিদ্যুৎ তৈরি করা, তো এইভাবে তৈরি হয়। তো এরকম ভাবে ভাকরা নাঙ্গাল প্রজেক্টের পাশে যে লেকটা রয়েছে সেটা হচ্ছে গুরু গোবিন্দ সাগর লেক। আচ্ছা, এখানে বলা হচ্ছে একটা অ্যাক্টিভিটি করতে বলা হচ্ছে, মেক এ লিস্ট অফ ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল লেক উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাটলাস। তোমরা এটা করার চেষ্টা করো, যারা অবশ্যই এটা পারবে তোমরা করতে, এমন কিছু ব্যাপার নয়। ভারতের যেগুলো আর্টিফিশিয়াল লেক রয়েছে, কয়েকটা আর্টিফিশিয়াল লেকের নাম তৈরি করবে, একটা লিস্ট বানাবে। ন্যাচারাল যেগুলো লেক, যেগুলো নর্মালি অনেকদিন ধরে রয়েছে, তৈরি হয়েছে, তাদের একটা লিস্ট বানাবে। লেকস আর গ্রেট ভ্যালু অফ হিউম্যান বিংস। এই লেক, এখানে বলা আছে যে লেক অ্যাকচুয়ালি কি কাজ করে। আমরা জানি লেক কি কাজ করে। লেক থেকে আমরা জল পেতে পারি, লেকের জল থেকে আমরা হাইডাল পাওয়ার তৈরি করতে পারি, যেমন বললাম এখানে জলবিদ্যুৎ তৈরি করতে পারি। লেক টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে কাজ করে। লেকে মাছ, যারা মাছের উপরে কাজ করে, ফিশারিজে কাজ করে, তাদের হেল্প হয়। সেচ কাজে কাজে লাগতে পারে, বিভিন্ন রোল রয়েছে লেকের, ঠিক আছে। এখানে রোল বলা হয়েছে, রোল অফ রিভার্স ইন দ্য ইকোনমি। নদীর কি রয়েছে ইকোনমিতে, নদীর কি রোল রয়েছে এটাও আমরা বলতে পারবো পয়েন্ট করে করে। এখানেও নদী থেকে কি করা হবে, ইরিগেশন করা হবে, নেভিগেশন যাতায়াত করা যাবে, হাইড্রো পাওয়ার তৈরি করা যাবে, জেনারেশন অফ স্পেশাল জেনারেশন অফ কোথায় গেল, generation of special significance, particularly in a country like India where agriculture is more major source of livelihood। এখানে নদীর ব্যাপক ভূমিকা রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে কাজে লাগানো হয়, প্রচুর কাজ রয়েছে, প্রত্যেকটা ইকোনমিতে ব্যাপক কাজ রয়েছে, তো সেটাই এখানে বলা হচ্ছে। ওকে, তো এখানে ফাইনালি আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। এখানে যে কোশ্চেন গুলো বলা হয়েছে, তোমরা কোশ্চেন গুলোর অ্যান্সার দেবে। এখানে প্রথম কোশ্চেন বলা হয়েছে, চুজ দ্য রাইট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট দ্য উলার লেক লোকেটেড। তোমাদের বলা হচ্ছে উলার লেক কোন রাজ্যে অবস্থিত, রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর। তোমরা কমেন্ট করে আমাকে অ্যান্সার দেবে। 2 নম্বরে বলা হচ্ছে রিভার নর্মদা ইজ সোর্স অফ অ্যাট, কোথা থেকে নর্মদা নদী তৈরি উৎপত্তি হয়েছে, সাতপুরা, অমরকণ্টক, ব্রহ্মগিরি, স্লোপস অফ ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট থেকে। হুইচ অফ দ্য ফলোইং লেক ইজ দ্য সল্ট ওয়াটার লেক, এর মধ্যে কোনটা সল্ট ওয়াটার লেক। সম্পদ, আর খুব সোজা সোজা কোশ্চেন রয়েছে। উলার
Peninsular Gobind Sagar. Which of the following is the longest river of peninsular India? Narmada, Godavari, Krishna, Mahanadi. Which of the one which one almost the following among the following rivers flows through a rift valley? কোনটা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়? মহানদী, কৃষ্ণা, তুঙ্গভদ্রা, তাপি ইত্যাদি। ওকে, তোমরা যদি কেউ জিওগ্রাফি অপশনাল নিয়ে থাকো তাহলে তোমরা এই কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এটা একটু ব্রিফলি লিখতে বলা হয়েছে, চাইলে তোমরা আমাকে পাঠাতে পারো লিখে, আমি তোমাদের উত্তর মিলিয়ে দেবো। ওকে, কত তোমরা কেমন লিখেছো সেটা বলে দেবো। তোমরা লিখে আমাকে পাঠাতে পারো টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, বা টেলিগ্রামেই চেষ্টা করো পাঠানোর, যদি পাঠাও তো এরকম করবে। এখানে বলা হয়েছে যে গিভেন নেম অফ দ্য, এগুলো না করলেও তো, এগুলো বড় ইম্পর্টেন্ট, একটু পড়ো। ম্যাপ করতে বলা হয়েছে, তোমরা চাইলে ম্যাপ পয়েন্টিং করতে পারো, ঠিক আছে, এগুলো তোমরা করতে পারো। ওকে, অবশ্যই যদি তোমরা চাও তাহলে আমাকে পাঠাতেও পারো, আমি এগুলো দেখে দেবো। ওকে, তো এখানে আজকের ক্লাস এই চ্যাপ্টারটা কমপ্লিট। নেক্সট দিনে আরেকটা চ্যাপ্টার শুরু করব আমরা, 4 নম্বর চ্যাপ্টার শুরু করে দেবো নেক্সট দিন। আর তোমরা পিডিএফ যদি পেতে চাও, আমি পিডিএফটা দিয়ে দেবো নিচে ডেসক্রিপশনে। টেলিগ্রাম লিংক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিংক, ঠিক আছে, দা জিকে একাডেমি, এই টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো। আর যদি তোমরা অন্যান্য কোথাও ইনস্টাগ্রামে, ফেসবুকে আমাকে ফলো করতে চাও, করতে পারো, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে তোমরা আমায় মেসেজ করতে পারবে, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে মেসেজ করতে পারবে। তো অবশ্যই যদি তোমাদের অ্যাকাউন্ট থাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। যদি ভালো লাগে ক্লাসটা প্লিজ লাইক এবং শেয়ার করো, এবং এই চ্যানেলটা নতুন তাই একটু সাবস্ক্রাইব করে নিও সবাই যারা সাবস্ক্রাইব করোনি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে।